ওয়েলকাম টু ভারত দর্শন ট্রাভেল। আমি গৌরব। এখন আছি বারাণসীর সারনাথে। আমাদের এই ট্রাভেলার বাসে করে এখন যাব সারনাথ মন্দির। ভিডিওটা শেষ অবধি দেখো, ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না। আজকে সারনাথ মন্দির আর সন্ধ্যাবেলা নমঘাটে সময় কাটিয়ে কালকে যাব কাশী বিশ্বনাথ মন্দিরে। কখন গেলে মন্দিরে ভিড় কম হয়, ভিআইপি টিকিট কিভাবে কাটবে, আর এই মন্দিরের সঙ্গে জড়িত বেশ কিছু গল্প জেনে নেব আজকের ভিডিওতে। কালকে যেখান থেকে শেষ করেছিলাম আজকে সেখান থেকে আবার শুরু করছি। মন্দিরের সামনে চলে এসেছি একেবারে। এইদিকে পার্কিং করে এখন এই রাস্তা দিয়ে বেরোতে হবে বাইরের দিকে, মন্দিরের দিকে যেতে হবে। সারনাথ এমন একটি পবিত্র স্থান যেখানে মানব ইতিহাসের এক মহামূল্যবান অধ্যায় রচিত হয়েছিল। প্রবেশ করতেই একদম শান্ত ও পরিচ্ছন্ন পরিবেশ অনুভূত হয়। চারিদিকে সবুজ গাছপালা ও সুসজ্জিত বাগান এখানে একটা স্বর্গীয় আবহ তৈরি করেছে। মাঝখানে লম্বা সরু জলাধার, দুই পাশে টবে লাগানো গাছ, সুন্দরভাবে কাটা ঝোপঝাড় আর তাল গাছ সারি দিয়ে দাঁড়িয়ে আছে। পুরো জায়গাটা খুবই পরিচ্ছন্ন ও সাজানো গোছানো। প্রায় 2500 বছর আগে বোধগয়ায় বোধিলাভের পর গৌতম বুদ্ধ তার 5 জন সঙ্গীর খোঁজে সারনাথে আসেন। সেই সময় এই স্থানটির নাম ছিল মৃগদায় বা হরিণের উদ্যান। এখানেই তিনি প্রথমবার বৌদ্ধ ধর্মের মূল শিক্ষা প্রচার শুরু করেন। এই ঘটনাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। এই ঐতিহাসিক ঘটনার স্মৃতিকে চিরস্থায়ী রাখতে পরবর্তীকালে এখানে মঠ, স্তূপ ও মন্দির নির্মিত হয়। বিশেষ করে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণের পর এই সারনাথে বহু স্তম্ভ স্থাপনা নির্মাণ করেন। তার তৈরি অশোক স্তম্ভের সিংহচিহ্ন আজ ভারতের জাতীয় প্রতীক। এখানে হাঁটতে হাঁটতে মনটা একদম শান্ত হয়ে যায়। শহরের কোলাহল থেকে দূরে এই জায়গা যেন এক আলাদা জগৎ। লাল বেলেপাথরের তৈরি মন্দিরটি স্থাপত্যে ভারতীয় ও বৌদ্ধ ধাঁচের মিলন রয়েছে। সিঁড়ি বেয়ে উপরে উঠলে ভিতরে সোনালী রঙের বৌদ্ধ মূর্তি দর্শন করা যায়। মার্বেল পাথরের দেয়াল, শান্ত পরিবেশ আর ভক্তদের নীরব প্রার্থনা সব মিলিয়ে এক গভীর আধ্যাত্মিক অনুভূতি সৃষ্টি করে। বাইরে একটি সোনালী সিংহচিহ্ন দেখা যায়। এটি সম্রাট অশোকের ঐতিহ্য বহন করে। এই প্রতীকই আজ ভারতের জাতীয় চিহ্ন। যারা শান্তি খোঁজেন, ইতিহাস জানতে চান বা যারা আধ্যাত্মিক অনুভূতি পেতে চান তাদের জন্য সারনাথের এই বৌদ্ধ মন্দির এক আদর্শ স্থান। এই সারনাথ মন্দির কেমন লাগলো কমেন্ট করে জানিও। এখন আছি মন্দিরের বাইরে। মন্দিরের বাইরে ফুটপাতের উপর প্রচুর ব্যাগের দোকান রয়েছে, বিভিন্ন ধরনের ব্যাগ, লেডিস ব্যাগ। এই দোকানও বিভিন্ন মূর্তি গৌতম বুদ্ধের। এই চারিদিকে খাবার দাবার দোকান ভর্তি একদম। এখন যাচ্ছে একটা বৌদ্ধ স্তূপ দেখতে। এখান দিয়ে হচ্ছে এন্ট্রি, 20 টাকা করে টিকিট আছে এখানে এন্ট্রি ফিস। অনলাইনে বুকিং করার জন্য QR কোড দিয়ে রেখেছে বাইরে। আর ওই এন্ট্রি গেট থেকে আমরা পিছিয়ে এসে এইদিকে হচ্ছে টিকিট কাউন্টার। এইটা ক্যাশ দিলে 25 টাকা আর অনলাইন কাটলে 20 টাকা। আমি অনলাইনে কেটে নিলাম 20 টাকা দিয়ে। এখান দিয়ে স্ক্যান করেই ঢুকতে হবে। এরা স্ক্যান করছে অনলাইনেরগুলো। আচ্ছা, ঢুকে এই বাদিকে ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে আর বেবি কেয়ার রুম মনে হয়, এটা জানি না কি হয়। সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পর গৌতম বুদ্ধের স্মৃতিকে অমর করতে ভারতের বিভিন্ন জায়গায় স্তূপ নির্মাণ করেছিলেন। তার মধ্যে এই ধামেক স্তূপ অন্যতম। চারপাশে সবুজ ঘাসে ঢাকা বড় মাঠ রয়েছে যা এখানে একটা শান্ত অনুভূতি দেয়। স্তূপের আশেপাশে প্রাচীন ইটের ধ্বংসাবশেষ দেখা যায়। এগুলো আসলে প্রাচীন বৌদ্ধ মঠের ধ্বংসাবশেষ। অনেক পর্যটক ও বৌদ্ধ ভক্তকে স্তূপের চারপাশে হাঁটতে দেখা যায়। বর্তমানে যে বিশাল গোলাকার স্তূপটি রয়েছে সেটি পরবর্তী সময়ে কয়েকবার সংস্কার করা হয়েছে। এর উচ্চতা প্রায় 43 মিটার এবং ব্যাস 28 মিটার। নিচের অংশে সুন্দর পাথরের খোদাই কাজ দেখা যায়, যেখানে ফুল, জ্যামিতিক নকশা এবং ধর্মীয় প্রতীক খোদাই করা আছে। সূর্যের আলো স্তূপের গায়ে পড়লে এর লাল বাদামি রং আরও উজ্জ্বল হয়ে ওঠে, যা এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে। জায়গাটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত, তাই এখানে আজও আমরা এত সুন্দরভাবে ঘুরতে পারি। এর পরিবেশ খুব শান্ত, নিলিবিলি এবং আধ্যাত্মিক অনুভূতিতে ভরা। এখানে দাঁড়িয়ে মনে হয় যেন হাজার হাজার বছর আগের ইতিহাস এখনও জীবন্ত হয়ে আছে। ধামেক স্তূপ বৌদ্ধ ধর্মের মানুষদের জন্য অত্যন্ত পবিত্র স্থান। তারা বিশ্বাস করেন এখানে গৌতম বুদ্ধ তার প্রথম শিক্ষা দিয়েছিলেন, তাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে বৌদ্ধ ভক্তরা এখানে এসে প্রার্থনা করেন। এখন হচ্ছে বিকেল 4:30 বাজে। এই ধামেক স্তূপ দেখে বেরোলাম। আমার বাদিকে এখানে একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামে ঢুকছি না, ছবি ফটো তোলাও যাবে না। আচ্ছা, এখন বাসে উঠে যাব হচ্ছে নমঘাট। সন্ধ্যের সময় ঘাটটা নাকি বেশি ভালো লাগে, যেতে যেতে সন্ধ্যাই হয়ে যাবে। তাহলে চলো বাসে উঠে যাওয়া যাক। আবার সারনাথ থেকে 8 ঘন্টা দূরে
এখন চলে এসেছি আমাদের শেষ গন্তব্যে। তবে এই ভিডিও শেষ না, এটা আসল জায়গা এখনো বাকি আছে, যেটা দেখবো কালকে। কিন্তু এই ভিডিওতে এটা কন্টিনিউ হবে, তাই শেষ অবধি দেখতে থাকো। বারাণসীর আধুনিকতার প্রতীক হলো এই নমঘাট। আগে এই জায়গাটি খিড়কিয়া ঘাট নামে পরিচিত ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্মার্ট সিটি প্রকল্পের অধীনে এটিকে সম্পূর্ণ নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। বারাণসীর আধ্যাত্মিক পরিবেশকে এখানে বজায় রাখা হয়েছে। সূর্যকে অভিবাদন জানিয়ে হাত জোড় করে তৈরি ভাস্কর্যগুলি ঘাটের নতুন পরিচয় হয়ে উঠেছে। এর বড় জোড়াটি প্রায় 25 ফুট এবং ছোটটি 15 ফুট উঁচু। এই ভাস্কর্যগুলোর কারণেই এটি নমঘাট নামে পরিচিত। ছোটদের জন্য প্রচুর রাইডস আর অ্যাক্টিভিটিস আছে এই ঘাটে। বারাণসীর অন্যান্য প্রাচীন ঘাটের তুলনায় এটি অনেক বেশি আধুনিক এবং পরিবার বান্ধব। নৌকা ভ্রমণের সুবিধাও আছে এখানে। গঙ্গার বুকে ভাসমান নৌকা এবং পটভূমিতে দেখা যাওয়া বিশাল মালব্য ব্রিজ, যা এখানে এক নান্দনিক মাত্রা যোগ করেছে। সেলফি স্ট্যান্ডে দাঁড়িয়ে রিল বা ভিডিও বানানোর ট্রেন্ডও রয়েছে এখানে। তার সঙ্গে ছিল গঙ্গার ধারে বসে এত সুন্দর একটা সঙ্গীতানুষ্ঠান উপভোগ করার সুযোগ। এই ঘাটটি সম্প্রতি তৈরি করা হয়েছে এখানে। বারাণসীর প্রাচীন ঐতিহ্যের সঙ্গে আধুনিক উন্নয়নের এক অসাধারণ মেলবন্ধন এই নমঘাট। 15ই নভেম্বর 2024-এ তৎকালীন ভাইস প্রেসিডেন্ট শ্রী জগদীপ ধনকর এই ঘাটের উদ্বোধন করেন। ঘাটে এইরকম 75 ফুটের আরও একটা লম্বা ধাতব ভাস্কর্য স্থাপনের প্রস্তাব রয়েছে, যা ভবিষ্যতে এই জায়গাকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে। সিঁড়ি দিয়ে উঠে এসে কিছুটা পিছনের দিকে আসলে এখানে আরও অনেক অ্যাক্টিভিটিস দেখা যায়। আইসক্রিমের স্টল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফাস্ট ফুডও দেখলাম বিক্রি হচ্ছে। বাচ্চাদের জন্য রয়েছে গেম জোন আর ছোট ছোট গাড়ি করে ঘাটে ঘুরে বেড়ানোর সুযোগ। এছাড়াও আরও অনেক রাইডস আছে আশেপাশে। গঙ্গার পাড়েই এক সাইডে দেখলাম বড় একটা ক্যাফেটেরিয়াও রয়েছে। এই ধরনের ছোট ছোট মেরিগো রাউন্ডে বাচ্চা থেকে বড় সবার মন জয় করে নেয়। মানে একটা গোটা দিন শুধু এখানেই এনজয় করে কাটিয়ে দেওয়া যায়। রাতের অন্ধকারে এই বিশাল ধাতব ভাস্কর্যগুলোর উপর যখন লাইট পোস্টের সোনালি ও নীলচে আলো পড়ে, তখন সেগুলো গঙ্গার পাড়ে এক অপূর্ব আধ্যাত্মিক আবহ তৈরি করে। সন্ধেবেলা এই জায়গা আরও জমজমাট হয়ে ওঠে। আমাদের আজকের যাত্রা এই নমঘাটেই শেষ হচ্ছে। এই আমাদের বাস অনেকটা দূরে ছেড়েছে, ওখান দিয়ে 10 মিনিট হেঁটে এসেছি। এখন বাসে করে হোটেলে ফিরবো। কালকে সকালে আবার বেরোবো কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে। তাহলে চলো, ওখানেই দেখা হচ্ছে। ভোর 5:30 বাজে, এখন মন্দিরে যাচ্ছি। অনেকেই টোটো অটো করেও যাচ্ছে, 4 জন যেতে পারবে। টোটাল 200 টাকা চাইছে। এখান থেকে মন্দিরের দূরত্ব হচ্ছে 900 মিটার। আমরা 4 জন হেঁটে যাচ্ছি, বাকিরা অটোতে চলে গেছে। দেখি কতক্ষণ লাগে হেঁটে। ভোরের আলো ফোটার আগে রাতের অন্ধকারেই বারাণসীর সরু অলিগলির ভেতর দিয়ে হাঁটতে শুরু করলাম। ভিড় এড়ানোর জন্যই এত আগে আসা। তবে যাওয়ার পথে একটা দোকান দেখেছিলাম, সেখান থেকে ভিআইপি টিকিট কাটা যায়। সেই দোকানটা একবার দেখে নাও। আর যেতে যেতে রাস্তা ধারে একটা দোকান দেখলাম, এটা হচ্ছে দর্শন বুকিং। মানে ভিআইপি দিয়ে মন্দিরে বুকিং করতে চাইলে এখান দিয়ে টিকিট কাটতে পারো। সুগম দর্শন 250 টাকা। মানে বেশিক্ষণ লাইন দিতে হবে না ভিআইপিতে আর কি। একদম মন্দিরের সামনেই চলে এসেছি। বেশিক্ষণ না, 10 মিনিট লাগলো হেঁটে আসতে। এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেট। উল্টো দিকে প্রচুর দোকান আছে, এখানে পুজো দেওয়ার জন্য ডালা বিক্রি হচ্ছে। আর এখানে হচ্ছে লকার আছে। আমার এই সাইডে মন্দির, আর এই সাইডে বিভিন্ন জুতো বা ব্যাগ রাখতে হলে লকারও পেয়ে যাবে। আর পুজোর সামগ্রী কিনতে চাইলে এখান থেকেই ডালাগুলোও পাওয়া যাচ্ছে। এই মন্দিরের ভিতরে কী কী অ্যালাউ নেই সেটা একটা লিস্ট দেওয়া আছে এখানে, দেখে নাও। এগুলো রেখে যেতে হবে বাইরে। কি দিয়েছে? পদ্ম ফুল, এ দই, এটা দই। আবার ছবি একটা আছে, সিঁদুর আছে। কত নিল? ও 100 টাকা। এটা বিভিন্ন দামের ডালা এখানে পেয়ে যাবে। 200, 300, 500 টাকা অব্দিও আছে। আবার যদি তুমি বলো 100 টাকারও চাই, 100 টাকারও তোমার বানিয়ে দেবে। সবাই এখান দিয়ে ডালা নিয়ে এবার যাবে মন্দিরের ভিতরে। একদম ভোরবেলা মন্দিরে খুব একটা ভিড় থাকে না, তাই খুব ভালোভাবেই দর্শন করতে পেরেছিলাম আমরা। পরে আসলে ঢোকার জন্য অনেক লাইন পড়ে যেত, কিন্তু তখন ভিআইপি লাইন কিছুটা হলেও কম থাকে। তোমরা যদি তার জন্য অ্যাডভান্স বুকিং করতে চাও, তাহলে এই ওয়েবসাইট থেকে টিকিট কেটে নিতে পারো, srikashiviswanath.org। 12টি জ্যোতির্লিঙ্গর মধ্যে অন্যতম হলো এই কাশী বিশ্বনাথ মন্দির। বিশ্বাস করা হয় এখানে ভগবান শিব নিজে বাস করেন। ইতিহাসে জানা যায় প্রাচীনকালে এখানে অন্য একটা শিবের মন্দির ছিল,
কিন্তু সময়ের সাথে সাথে সেই মন্দির অনেকবার ধ্বংস ও পুনর্নির্মাণ করা হয়েছে। বর্তমান কাশী বিশ্বনাথ মন্দিরটি 1780 সালে মহারানী অহল্যাবাই হোলকার তৈরি করেন। তিনি মধ্যপ্রদেশের ইন্দোরের রানী ছিলেন। পরে 1835 সালে পাঞ্জাবের রাজা মহারাজা রঞ্জিত সিং মন্দিরের চূড়ায় প্রায় 1 টন সোনা দান করেন। এই জন্য মন্দিরের উপরের অংশ সোনার মতো ঝলমল করে। আমরা অনেক ভোরবেলায় এসেছিলাম, তাই ফাঁকায় ফাঁকায় দেখে নিয়েছি তাড়াতাড়ি। আর এই কাশী বিশ্বনাথ মন্দিরের পিছন দিকে একটা মা অন্নপূর্ণা দেবীর মন্দির আছে, সেটাও একবারে ঘুরে এসেছি। আমরা এই দোকান থেকে ডালাও নিয়েছিলাম, আবার জিনিসপত্র এখানেই রেখেছিলাম। আমরা যে ডালা কিনেছিল 100 টাকা করে, সেটুকুই খরচা হয়েছে। আর আমি ডালাও নিইনি, খালি জিনিসপত্র রেখে গেছিলাম, তাই আমার কোনো খরচা হয়নি। মানে লকারের জন্য আলাদা কোনো টাকা নেয় না এক্সট্রা। এই পুজো দিয়ে সব চা খেতে চলে এসেছে দোকানে। এই ভালো চাটা, খুব ভালো লাগছে। সকালবেলা পুজো দিয়ে এসে চাটা খেতে আরো বেশি ভালো লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন কাশী বিশ্বনাথ টেম্পল থেকে যাচ্ছি হচ্ছে কালভৈরব মন্দিরে। এটাই হলো এই ভিডিওর শেষ গন্তব্য। এই মন্দিরের 4 নম্বর গেট থেকে একটু এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এই কয়েক পা হেঁটে এসেই এখানে হচ্ছে রিক্সা স্ট্যান্ড। এই রিক্সাটা আবার অন্যরকম একটু, এখানে 4 জন বসা যাবে এই রিক্সাটায়। এখানে 2 জন, আবার সামনে 2 জন। বাবা, 4 জনের সামনে আবার 3 জন উঠে পড়েছে এই রিক্সায়। 10 মিনিট লাগলো আসতে এখানে। আর যারা টোটো করে এসেছিল তারা আগেই চলে এসেছে অনেক। এই দিকে আর রিক্সা ঢুকবে না, হেঁটে হেঁটেই যাচ্ছি আমরা মন্দিরের দিকে। এই যেতে যেতে এই রাস্তার ধারে এই জুতো রাখার দোকান, এখানে ফুলও কিনছে সবাই। আমরা ওদিকে জুতো রেখে ঢুকছি এখন মন্দিরে। বারাণসীর সরু গলি, পুরনো বাড়ি আর রহস্যময় পরিবেশের মাঝখানে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রক্ষাকালী মন্দির, যার নাম কাল ভৈরব মন্দির। লোকমুখে শোনা যায় কাল ভৈরব হলেন কাশীর প্রধান রক্ষক, অর্থাৎ তার অনুমতি ছাড়া কেউ কাশীতে থাকতে পারে না। হিন্দু পুরাণ অনুযায়ী একবার সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজেকে সবচেয়ে বড় বলে অহংকার করতে শুরু করেন। এতে ভগবান শিব খুব রেগে যান। তার সেই ক্রোধ থেকে এক ভয়ঙ্কর রূপ সৃষ্টি হয়, যার নাম কালভৈরব। এই কালভৈরব এতটাই শক্তিশালী ছিলেন যে তিনি ব্রহ্মার একটি মাথা কেটে ফেলেন, কিন্তু এর ফলে তিনি ব্রহ্মহত্যা পাপের শিকার হন। এই পাপ থেকে মুক্তির জন্য কালভৈরব অনেক জায়গায় ঘুরে বেড়ান। অবশেষে যখন তিনি বারাণসীতে আসেন, তখনই তিনি এই পাপ থেকে মুক্তি পান। সেই থেকেই বারাণসী হয়ে ওঠে কালভৈরবের নিজের শহর। এখানেও জুতো রাখতে সেই একই সিস্টেম। যদি মালা নাও পুজো দেওয়ার জন্য, তাহলে জুতো রাখতে আলাদা কোনো টাকা নেবে না, ওই মালার দামটাই নেবে খালি। আর এখানেও একই, ফুলের ডালা নিতে 100 টাকা করে। মানে কিছু দোকান আছে, বিভিন্ন ঠাকুরের মূর্তি বিক্রি হয়, আর দাম বললো সব 2000 টাকা পার কিলো। আর এই ছোট ছোট পিতলের থালা গ্লাসও রয়েছে। এইদিকে আবার অনেক বড় দোকান, এটা সুন্দর সুন্দর ফ্রিজ ম্যাগনেটও রয়েছে 50 টাকা করে। এই কাশী বিশ্বনাথ মন্দির থেকে এই কালভৈরব মন্দিরে আসতে টোটোগুলো নিয়েছিল হচ্ছে 40 টাকা করে পার হেড। আজকে আর কোনো জায়গায় ঘোরার নেই, আবার কালকে যাবো প্রয়াগরাজে। এই ভিডিওটা তাই এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না। আর প্রয়াগরাজ তার সঙ্গে অযোধ্যা দেখতে হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে আজকে এখানে শেষ করছি।